ঢাকায় ৩ বছরের জন্য জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয়ের একটি মিশন স্থাপনের বিষয়ে চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে এই অনুমোদন দেয়া হয়। বিশ্বের ১৬টি দেশে এই অফিস আছে, বিশেষত যুদ্ধবিধ্বস্ত এবং অভ্যন্তরীণ কোন্দলে জর্জরিত দেশগুলোতেই এই অফিস কার্যক্রম পরিচালনা করে। নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত এয়ার কমোডর ইশফাক ইলাহি চৌধুরী মনে করেন, যেসব দেশে জাতিসংঘের মানবাধিকার অফিস আছে সেসব দেশের ভাবমূর্তি ভালো নয়, তবে পরীক্ষামূলকভাবে এই অফিস খোলা যেতেই পারে। ব্যক্তিগতভাবে হয়তো আমি একটু নিরাশ যে আমাদের বর্তমানে তাদের যেসব অফিস আছে সেগুলো হচ্ছে অধিকাংশই যে যুদ্ধপীড়িত আফ্রিকা বা এশিয়ার যেসব দেশে যুদ্ধ বিগ্রহ বা হচ্ছে সেই সব জায়গায় তাদের অফিস আছে। এভাবে শত শত প্রাণহানি হয়েছে। এর পরিপ্রেক্ষিতে হয়তো কিছুটা আমাদেরকে এখন আত্মসমালোচনার মুখে পড়তেই হবে। আমার মনে হয় এই অফিসটা ফাংশন করা উচিত। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক শাহাব এনাম খান বলছেন, এই অফিসের বিশেষ কোনো কার্যকারিতা নেই। রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল বলে মনে করেন তিনি। এইরকম একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা বাংলাদেশের রাজনৈতিক দলগুলির সাথে অল পলিটিক্যাল পার্টি কনসেনসাসের মাধ্যমে আসা দরকার, কারণ দিন শেষে ইলেকশনের পরবর্তীতে পলিটিক্যাল পার্টিগুলি এটাকে চালাবে। সুতরাং সেই জায়গাতে পলিটিক্যাল পার্টিগুলি কিভাবে এই ধরনের বিষয়কে হ্যান্ডেল করবে সেটাও দেখার বিষয় আছে। তবে একটা ভালো দিক যে এটা 3 বছরের জন্য দেয়া হচ্ছে এবং আশা করা যায় যে বাংলাদেশে একটা নতুন পলিটিক্যাল পার্টি নির্বাচনের মাধ্যমে আসলে তারাও হয়তো এটা ভবিষ্যতে পর্যালোচনা করে দেখবেন। এর আগে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্কের ঢাকা সফরের সময় এ বিষয়ে আলোচনা হয়। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানের পর এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম ফল প্রকাশ হয় বৃহস্পতিবার। এতে এবার অকৃতকার্য ৬,৬৬০ শিক্ষার্থী, যা গত ১৫ বছরের ইতিহাসে সর্বোচ্চ ফেলের রেকর্ড। বিদ্যালয়গুলোতে যখন ভালো ফলাফলের উৎসব, তখন ফেল করা শিক্ষার্থীদের যেন খোঁজ নেয়ার সময় নেই কারোরই। উল্টো পরিবার, সমাজ বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে থাকে বিদ্রূপ, উপহাস বা অবহেলা। ফল খারাপ হওয়ার পর ঘুরে দাঁড়ানোর উৎসাহ না পেয়ে অনেক শিক্ষার্থী ভেঙে পড়েন মানসিকভাবে। আত্মহননের পথও বেছে নেন কেউ কেউ। এবার এরই মধ্যে ঘটেছে এমন কয়েকটি ঘটনা। মানসিক রোগ বিশেষজ্ঞদের মতে, এসব শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে না পারলে এই পরিস্থিতি থেকে রক্ষা পাওয়া যাবে না। আমাদের শিক্ষার্থীদের ক্ষেত্রে বলতে চাই যে এই একটা সুযোগ, কিন্তু এটা আমাদের জীবনের যে সম্পূর্ণ পথরেখা সেটারই প্রধান এবং হলো একমাত্র নির্ধারক না। এবং আমাদের সামনে কিন্তু আরও অনেক রকমের সুযোগ আসবে। কাজেই সেই সুযোগগুলোকে সে কাজে লাগানোর জন্য যে মানসিক শক্তি, সেই মানসিক শক্তি যাতে তাদের থাকে, আস্থা যাতে থাকে, সেটাতে আমাদের পরিবার এবং হলো আমাদের আশেপাশের মানুষ, আমাদের আত্মীয় স্বজন এবং সাথে হলো স্কুল, এদের সহযোগিতা প্রয়োজন। ফেল করা শিক্ষার্থীদের বিশেষ পরিচর্যার মাধ্যমে আবারও দ্রুততম সময়ে পরীক্ষা নেয়ার পরামর্শ শিক্ষা বিশেষজ্ঞদের, যাতে করে আবার খুব দ্রুততম সময়ের মধ্যে পাবলিক পরীক্ষা অংশগ্রহণ করে সম্পন্ন করতে পারে। এবং সেটি বাইরের দেশে কিন্তু ফ্লেক্সিবল একটা মডালিটি এক্সামিনেশন, আমাদের এখানে যেটা আছে এখন হাইলি সেন্ট্রালাইজড, বছরে একবারই হবে এবং ওটা ফিক্সড থাকবে, তারপর দ্বিতীয়বার তার কোনো সুযোগ নেই। সেই ব্যবস্থা থেকে পরিবর্তন করে আমাদের এখানে অ্যাটলিস্ট 3 মাস পরে আবার একটা রিমেডিয়াল অ্যাকশন নিয়ে এবং রিমেডিয়াল ব্যবস্থা নিয়ে তাদের জন্য 3 মাস আমরা একটা খুব কোয়ালিটি সম্পন্ন শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করিয়ে আবার আমরা 3 মাসের মধ্যে তাদের জন্য দ্বিতীয় পরীক্ষার ব্যবস্থা করতে পারি, তাহলে যারা এটা দ্বিতীয় সুযোগটা যাতে পায়। এবং সব শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানের জন্য শিক্ষার সমান সুযোগ ও পরিবেশ নিশ্চিতের উপরও জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। চট্টগ্রামের নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নিবিড় কর্মকার এবার এসএসসি পরীক্ষার ফলাফলে বিজ্ঞান বিভাগ থেকে 1300 নম্বরের মধ্যে 1285 নম্বর পেয়ে আলোচনায় এই শিক্ষার্থী। শিক্ষা বোর্ড থেকে সেরা শিক্ষার্থীদের কোনো তালিকা করা না হলেও অনেকের মতে এটাই সর্বোচ্চ নম্বর। শনিবার সকালে আন্দরকিল্লার রাজাপুকুর লেনে নিবিড়ের বাসায় চোখে পড়ে বাবা মায়ের ব্যস্ততা। ফলাফল প্রকাশের পর শিক্ষক, স্বজন আর শুভাকাঙ্ক্ষীদের আনাগোনায় আনন্দমুখর পুরো ঘর।
কোনো কোচিং সেন্টারে না পড়েও রুটিন মেপে পড়াশোনা আর পাঠ্য বই ভালো মতো পড়েই এই ফলাফল জানালেন ডিবির। বোর্ড কোয়েশ্চেনেরগুলো মেইনলি টেক্সট বুক থেকে আসে, তো আমি টেক্সট বুকের প্রতিটি লাইন বাই লাইন আমি একদম নিখুঁতভাবে দাগিয়ে পড়াশোনা করতাম, এই জন্য আমি এই রেজাল্টটা আনতে পেরেছি। পড়াশোনার পাশাপাশি আঁকা আঁকিতেও ভালো নিবিড়। ছোটবেলা থেকে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে পেয়েছে আঞ্চলিক ও জাতীয় পুরস্কার। বিভিন্ন কোচিং সেন্টারে আমি মডেল টেস্ট দিয়েছি। মডেল টেস্ট দেওয়ার কারণে যে ভুল ত্রুটিগুলো আমার থাকতো, সেই ভুল ত্রুটিগুলো আমি সংশোধন করার একটা সুযোগ পেতাম। নিবিড়ের এই সাফল্যের পেছনে শিক্ষকদের পাশাপাশি বড় অবদান বাবা মায়ের। কখনোই বলি নাই যে তুমি আজকে ফার্স্ট হয়েছ, কালকেও ফার্স্ট হবা। আমরা ওই যে চাপায় দেওয়া পড়ালেখাটা করিয়েছি মানে আনন্দের ভিতরে, মানে যে পিড়াপিড়ি করে জোর করে ওটা কিন্তু আমি কখনো করি নাই। পুরো কৃতিত্বটা আমি ওর মাকেই দিব। আমাদের লেভেল থেকে সর্বোচ্চ চেষ্টা করব যাতে সে ভালো কিছু করতে পারে, জীবনে প্রতিষ্ঠিত হতে পারে। পাঠ্য বইয়ের যথাযথ অনুশীলন আর রুটিন মেপে পড়লে ভালো ফলাফল সম্ভব বলে মত এই শিক্ষার্থীর। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। বৃষ্টি পরবর্তী জমে থাকা পানি এবং বাড়তি তাপমাত্রা মশার বংশবৃদ্ধির জন্য অনুকূল পরিবেশ তৈরি করছে, যা ডেঙ্গুর বিস্তার বাড়িয়ে তুলছে। হাসপাতালগুলোতে ডেঙ্গুর উপসর্গ নিয়ে চিকিৎসা নিতে আসছেন প্রচুর মানুষ। আক্রান্ত হয়ে ভর্তিও হচ্ছেন অনেকে। কর্মচারী হাসপাতালে গেছি, ওখান থেকে ওনারাও কিছু করতে পারে নাই, তারপরে ওই সরকারি অ্যাম্বুলেন্স করে আমাকে এই ডিএনসিসিতে পাঠাইছে। প্রতি বছর আমাদের ওখানে পৌরসভা এলাকাগুলোতে মশা নিধনের জন্য করা হয়, কিন্তু এবছর ওই রকমের কোনো দায়িত্ব নিয়ে কেউই করতেছে না। স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, দাতা সংস্থাদের সহায়তায় ডেঙ্গু নিয়ে সৃষ্ট সংকট কাটানো গেছে। জানেন যে ডেঙ্গু পরীক্ষা করার জন্য আমরা সরকারি এবং বেসরকারি পর্যায়ে আমরা একদম মিনিমাম রেট নির্ধারণ করে দিয়েছি এবং আমাদের কাছে পর্যাপ্ত NS1 কিট সংরক্ষিত আছে। ডেঙ্গিতে মেনলি লাগে ফ্লুইড। হ্যাঁ, এখন পর্যন্ত যতটুকু তথ্য আমার কাছে আছে, ফ্লুইডের অতটা শর্টেজ আমাদের কাছে নেই এবং আপকামিং ডেজের জন্য আমরা ফ্লুইড নিয়ে কাজ করে যাচ্ছি। এমন পরিস্থিতিতে ডেঙ্গু মোকাবেলায় সর্বোচ্চ প্রস্তুতি রাখার তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। এখন ওই যে শুধু শহর কেন্দ্র মহামারীর আকারে ধারণ করছে, সো দেয়ারফর ভাবে মোকাবেলা করতে হয়, সেই মোকাবেলার আমাদের প্রস্তুতি এবং সেইভাবেই আমাদের অগ্রসর হইতে হবে। হটস্পট অ্যাটাক করে পরে আশেপাশের জায়গাগুলোতে মানে অবস্থা বুঝে আমাদেরকে ব্যবস্থা করতে হবে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে চলতি বছরে এখন পর্যন্ত 13,000-এর বেশি মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে অর্ধশতাধিক মানুষের। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। গত বছরের 20 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ময়মনসিংহের গৌরীপুরের কতলাপাড়া এলাকায় পুলিশের গুলিতে শহীদ হন বিপ্লব হাসান, নুরে আলম সিদ্দিকী ও জুবায়ের আহমেদ। এছাড়া ময়মনসিংহ সদরে শহীদ হন কলেজ শিক্ষার্থী রিদওয়ান হাসান সাগর ও ফুলপুরে শহীদ হন কৃষক সাইফুল ইসলাম। এদের মধ্যে শিক্ষার্থীর সাগর ছাড়া প্রত্যেকেই পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি। তাদের হারিয়ে ভেঙে পড়েছে পরিবারগুলো। 1 বছর হতে চললেও স্বজন হারানোর বিচার কাজের অগ্রগতি না হওয়ায় হতাশ তারা। দাবি দ্রুত বিচার নিশ্চিতের। এই ছেলেই তো আমার আশা ছিল, কিন্তু এখন তো আমার কেউ নেই। আমি মৃত্যুর আগেই যেন এই বিচার দেখতে পাই। 12টা মাস যাচ্ছে, কেন আসামি ধরা পড়ে না সেটাও আমি জানতে চাই আপনাদের কাছ থেকে। আমি একজন শহীদের বাবা হিসেবে আমার বুকের দন একটি ছেলেই ছিল, সেই ছেলের খাইরা নিছে। আমি তাদের বিচার চাই। নুরে আলম সিদ্দিকী অন্তঃসত্ত্বা স্ত্রীর জন্য ওষুধ আনতে গিয়ে শহীদ হন। তার মৃত্যুতে সন্তানকে নিয়ে দিশেহারা স্ত্রী। খুব কষ্টই হইতেছে চলাফেরা। বাবুর ইচ্ছা হইতেছে যে বাবুরে ওইটা কিনে দিব, কিন্তু তার সামর্থ্য আমার কাছে নাই। অন্তর্বর্তী সরকারের সময়েই যেন শহীদ পরিবার বিচার পায়, এমন দাবি স্বজনদের। 1 বছর অতিবাহিত হইতেছে, কিন্তু এখনো বিচারে কোনো ভালো দেখতে পাচ্ছি না। প্রকৃত দোষীকে তাড়াতাড়ি বিচার করা হোক। সরকারের কাছে আবেদন এইটুকুই যে উনি থাকতেই যেন এই বিচার শেষ হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে ময়মনসিংহে নিহত হন 5 জন। আর দেশের বিভিন্ন স্থানে আন্দোলনে যোগ দিয়ে প্রাণ হারান জেলার আরও 42 জন। ডিবিসি নিউজ ডেস্ক। কয়েকদিনের টানা বৃষ্টিতে চরম দুর্ভোগে সীমান্ত উপজেলার টেকনাফের মানুষ। অতিবৃষ্টিতে ডুবেছে বসতবাড়ি, খামার, নষ্ট হয়েছে জমির ফসল। উপজেলার 1200 হেক্টর জমিতে আউশ, বীজতলা, ধান, সবজি ও পানের বরজের চাষ হয়।
এর মধ্যে আংশিক ক্ষতি হয়েছে 107 হেক্টর জমির। অন্যদিকে 800 হেক্টর এলাকা চিংড়ি ঘের ও পুকুর সহ মৎস্য খামার ভেসে গেছে। ক্ষতি কাটিয়ে উঠতে সহযোগিতা চান কৃষক। ধানের বীজ যেগুলো আছে ওইগুলো পানির তলে, পানির বরজ পানির তলে, এখন আমরা অনেক ক্ষতিগ্রস্ত। বৃষ্টির কারণে যখন পানি বেশি হয়ে গেছে, অনেক মাছ নষ্ট হয়ে গেছে। আর লবণ যারা রাখছিল ওরা সব লবণ নষ্ট হয়ে গেছে। মৎস্য কর্মকর্তারা বলছেন চিংড়ি ঘের ও পুকুর সহ 800 হেক্টরে প্রায় 1,20,00,000 টাকার ক্ষতি হয়েছে। আর সরকারি সিদ্ধান্ত ও বাজেট অনুযায়ী কৃষকদের সহযোগিতার আশ্বাস কৃষি কর্মকর্তার। প্রাথমিকভাবে অনুমান করা যায় যে আমাদের চাষিরা প্রায় 1,20,00,000 টাকা তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আমাদের কাছে এই সমস্ত সবকিছু তথ্যপত্র আছে। আমাদের উপজেলা পরিষদের মাধ্যমে আমরা ওখানে একটা রিপোর্ট দিই এবং আমার বিভাগীয়ভাবে আমাদের একটা রিপোর্ট দেওয়া হয়। ওখান থেকে যদি পরবর্তী প্রণোদনা আসে তাহলে আমরা সেভাবে ব্যবস্থা করব। টানা বৃষ্টিতে মাছের ঘের পুকুর ছাড়াও ক্ষতি হয়েছে পোল্ট্রি খামারেও। খামারি ও কৃষকদের বাঁচিয়ে রাখতে দ্রুত পদক্ষেপ নেবে সরকার, এমনটাই প্রত্যাশা সাধারণ কৃষকদের। ডিবিসি নিউজ ডেস্ক। ঢেঁকির শাক আর আলুর ঝোল রান্না চলছে কালাম মাঝির ঘরে। বাকির দোকান থেকে চাল, তেলসহ সব বাকি পথ্য দেয়া বন্ধ। ধার দেনা করে সামান্য কিছু চাল মিললে কেবল সন্ধ্যার পরই জ্বলে উনুন, অন্যথায় উপোস গোটা পরিবার। এমন গল্প শোনাচ্ছিলেন ভোলার সোনাডাঙ্গি গ্রামের জেলেপল্লীর ইয়ানুন বেগম। ঈদের পর থেকে কোনো মাছ নাই, আমরা খাইতে লইতে কষ্ট, গাঙ্গে দোনো যাইতে পারে না, দোয়ান ধান যা গেছি দেনা ফেনা করছি, দোয়ানদারিও তার সদাই দেনা ঘরও খাইতে লইতে অনেক কষ্ট। এমন নানা সব করুণ গল্প জেলার অধিকাংশ জেলে পরিবারে। ভরা মৌসুমে ঝাঁকে ঝাঁকে ইলিশ শিকারের আশায় থাকেন জেলেরা, কিন্তু এবছর নদীতে নেই ইলিশের দেখা। নদীতে যাই যে কোনো মাছ বৈশা হয় না। সব জেলেরাই যে খালের ভিতরে পড়ে রয়েছে, চারবার নদীতে গেছে, কোনো মাছ পাইতে আসে না। ঋণ শোধ তো দূরের কথা, ট্রলারের জ্বালানি সহ অন্যান্য খরচও উঠছে না ঠিক মতো। নদীতে নামে আমরা 1,00,000 টাকা দেনা হয়েছি। সমিতি কিস্তি, এদিকে নদীতে মাছ নাই, খুবই অসহায়ের ভিতরে আছি। এই ব্যবসা কীভাবে করুক, এই ব্যবসা ছাড়তামও পারি না, আমরা দাগ দেনা আছি। মেঘনা পাড়ের ইলিশা, তুলাতুলি, নাসির মাঝি সহ প্রায় 1/2 ছোট বড় ঘাটের আড়তগুলো খা করছে। এই বছর আমরা এলাকার মানুষে যে মাছটা যে খাবে ওই মাছটা এই নদীতে বর্তমানে পাওয়া যাচ্ছে না এবং আমরা বিক্রি করতে পারতেছি না। সারাদিন শুয়া বয়া দিন কাটাইতেছি, নদীতেও কোনো মাছ নাই, জেলেরাও পাইতেছে না, আমরাও বিক্রি করতে পারতেছি না। পানির গভীরতা বাড়লেই মিলবে প্রত্যাশিত ইলিশ, বলছে মৎস্য বিভাগ। এখন বৃষ্টি শুরু হয়েছে, আশা করছি ইলিশ প্রত্যাশিত আহরণ হবে। কিন্তু আমাদের আরেকটি বড় সমস্যা সেটা হচ্ছে যে আমাদের যে মোহনা আছে, এই মোহনায় কিন্তু পলি পড়ে ভরাট হয়ে গিয়েছে, যার কারণে নাব্যতা সংকট আছে, যার কারণেই কিন্তু এই পানির গভীরতা কম হওয়ার কারণে ইলিশের অভিপ্রায়টা খুবই ব্যাহত হচ্ছে। মেঘনা ও তেঁতুলিয়া নদীতে মাছ ধরেই সংসার চালায় 3 লাখের বেশি জেলে। ডিবিসি নিউজ ডেস্ক। ধরধর এলাকার বাসিন্দা গোপাল চন্দ্র 6 মাস ধরে ঘুরছেন নাতি নাতনি ও ছেলের জন্ম নিবন্ধন সনদের জন্য। গত মাসে নাতি নাতনির জন্ম নিবন্ধন সনদ পেলেও ছেলেরটা হাতে পাননি এখনো। আমি ওই যে জন্ম নিবন্ধনের কার্ডটা বাংলা থেকে ইংলিশ পড়বো, 6 মাস থেকে ঘুরতেছি। একজন নাতি একজন নাতনি, ওনাদের আসছে আর ছেলেরও আসে নাই। একই অবস্থা অন্য সেবা প্রত্যাশীদেরও, দিনের পর দিন ঘুরেও মেলে না প্রয়োজনীয় সেবা। অচল অবস্থা শুরু সরকার পরিবর্তনের পর। গত 8 মে ইউপি চেয়ারম্যান আবুল হোসেন ও একই মাসে অনিয়মের অভিযোগে 11 জন ইউপি সদস্য গ্রেপ্তার হলে সংকট আরও বাড়ে। যারা বাইরে আছেন তারাও আসেন না কার্যালয়ে। আমাদের বর্তমান তো আপাতত আমাদের ইউজার আইডি পাসওয়ার্ড স্যারের কাছে আছে, উনি কেবল দায়িত্ব গ্রহণ করছেন, এখন নিবন্ধন করবেন, তারপরে আমরা জন্ম নিবন্ধন দিতে পারবো। আমার মতো অনেক ব্যক্তি এই পরিষদে আসতেছে এবং ঘুরে যাচ্ছে, এটা আমাদের জন্য একটা দুর্ভোগ। আমাদের কাজকর্ম করতে অনেক ব্যাঘাত হয়। এ অবস্থায় গত 29 মে প্রশাসনিক কর্মকর্তা নিয়োগ দেয় জেলা প্রশাসন, কিন্তু তাতেও দুর্ভোগ কাটেনি। কিছু কিছু সেবা আপাতত বন্ধ আছে, যেমন ওয়ার্ডিশন সার্টিফিকেট বন্ধ আছে, বিভিন্ন প্রত্যয়ন আপাতত ওয়ার্ডিশন বন্ধ আছে। উপজেলা নির্বাহী অফিসার মহোদয় আপাতত এটা বন্ধ রাখতে বলছেন। যদিও সব ধরনের সেবা দেয়া হচ্ছে দাবি প্রশাসনের। মেম্বাররাও নাই,
ক্যাম্পেনও নাই, তো জিনিসগুলা প্রসিডিউরের মাধ্যমে যেভাবে হয় আর কি আগানো যায় সেইভাবে তদন্ত আগাচ্ছে আর কি। ইউনিয়ন পরিষদ থেকে মানুষ সেবা প্রাপ্তির ক্ষেত্রে যে ভোগান্তিগুলো হচ্ছিল এটি আস্তে আস্তে কেটে যাবে এবং মানুষ তাদের যে কাঙ্ক্ষিত সেবা সেটি তারা পেয়ে যাবে। সেবা নিশ্চিতে প্রশাসন আরও তৎপর হবে প্রত্যাশা বাসিন্দাদের। ডিবিসি নিউজ ডেস্ক। সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ সহ উত্তর পূর্বাঞ্চলের বেশ কয়েকটি জেলাকে রাজধানীর সাথে যুক্ত করেছে ঢাকা সিলেট মহাসড়ক। কিন্তু গুরুত্বপূর্ণ এই মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশ বেহাল। স্থানীয়রা বলছেন, আশুগঞ্জ থেকে আখাউড়া পর্যন্ত 4 লেন প্রকল্পের কাজে ধীরগতির কারণে তৈরি হয়েছে বড় বড় গর্ত। এর মধ্যে কয়েকদিনের বৃষ্টিতে পরিস্থিতি হয়েছে ভয়াবহ। কখনো কখনো 35 কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে পড়ছে যানজট। এতে ঘন্টার পর ঘন্টা যানবাহনগুলোকে আটকে থাকতে হচ্ছে। কত মানুষের জন্য হয়রান হয় এই রাস্তার কারণে, কতগুলি মানুষের প্রায়টা নষ্ট, অ্যাম্বুলেন্সও যাইতে পারে না, রোগীও বিরক্ত। যাত্রীরা দেখেন আমরা সেখানে কোনো জায়গায় দাঁড়ানোর মতো কোনো ব্যবস্থা নাই। এটা এখন বর্তমান সরকার এবং আমাদের যে প্রশাসন আছে কেউ এটা দেখে না। সড়কের এই দুরবস্থার প্রভাব পড়েছে আশুগঞ্জ নৌবন্দর ও চাল সরবরাহ কেন্দ্রে। যানজটের কারণে সময়মতো পণ্য পৌঁছাতে না পারায় লোকসানের মুখে ব্যবসায়ীরা। ঘন্টার পর ঘন্টা বসে দেখতে হয় রাস্তা ভাঙার কারণে। বড় বড় গর্তগুলি আছে, এটি লেগে ওই যে লোড গাড়িগুলি যাইতে পারে না, তাই জাম লাগে। কালকে আমি 7টা গাড়ি ছাড়ছি ঢাকাতে, হবিগঞ্জ গেছি রাত 4টায়। যানজট কমাতে তৎপরতার কথা জানিয়েছে পুলিশ। আমরা খাটিয়াতে হাইওয়ে থানা পুলিশ আবার নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের চেষ্টার কোনো ধরনের কোনো কমতি নেই। আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি যাতে আমাদের যাত্রী সাধারণ তাদের কাঙ্ক্ষিত গন্তব্যস্থানে আমরা পৌঁছে দিতে পারি। এদিকে বৃষ্টি না থাকলেও খানাখন্দে ভরা এ মহাসড়কের আরেক উপদ্রব ধুলাবালি। চরম অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যেই চলাচল করতে হচ্ছে হাজারো যাত্রী ও পথচারীকে। ভোগান্তি অবসানে দ্রুত কার্যকরী সমাধান চান এই মহাসড়ক ব্যবহারকারীরা। ডিবিসি নিউজ ডেস্ক। ডায়নোসরের বিশাল পদচিহ্ন এবার পড়ল আধুনিক লন্ডনে। অ্যাপল টিভির প্লাসের এমি মনোনীত জনপ্রিয় ডকু সিরিজ প্রি হিস্টোরিক প্ল্যানেট এখন আর শুধু পর্দায় নয়, বাস্তব হয়ে হাজির লন্ডনের লাইটরুম আর্ট সেন্টারে। প্রি হিস্টোরিক প্ল্যানেট ডিসকভারিং ডাইনোসরস নামের এই প্রদর্শনী এক অভিনব 360 ডিগ্রি ইমার্সিভ শো, যার মধ্য দিয়ে দর্শনার্থীরা সরাসরি চলে যাবে 66 মিলিয়ন বছর আগে ডাইনোসরের রাজত্বে, যা চলবে 2রা নভেম্বর পর্যন্ত। এই প্রদর্শনীতে আধুনিক সিজিআই প্রযুক্তির ছোঁয়ায় বড় পর্দায় দেখা মিলবে বিশাল আকৃতির ডাইনোসরের শিকার, সাঁতার কাটা, রোমাঞ্চ আর যুদ্ধের রোমহর্ষক দৃশ্য। শুধু দেখা নয়, এখানে ডাইনোসরের পাশেই দাঁড়িয়ে বোঝা যাবে তাদের আসল উচ্চতা আর হুমকির মাত্রাও। এটা এমন এক অভিজ্ঞতা যা টিভিতে কখনো সম্ভব নয়। দর্শকরা এখানে ডাইনোসরের পাশে দাঁড়িয়ে বুঝতে পারবেন এরা কতটা ভয়ঙ্কর, রোমাঞ্চকর আর কতটা বিশাল।